প্রিয় দর্শক, এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। দর্শক, আপনারা জানেন করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দেশে এবং পুরো বিশ্বে বৈশ্বিক মহামারী হিসেবে এটা দেখা দেওয়ার পর প্রায় গত 7-8 মাস ধরে আমরা নিউজ গ্যালারি করছি মূলত করোনাকে কেন্দ্র করি। এবং এই 7-8 মাস পর আমরা বলবো আজ একটা মোটামুটি ব্রেক থ্রুর মতো একটা খবর হয়েছে। আইইডিসিআর, আইসিডিডিআরবি তারা যৌথভাবে ইউএসএইড এবং বিল ও অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তা একটা গবেষণা করেছে এবং এই গবেষণার আজকে তারা এটা প্রকাশ করেছে। এবং এটাতে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা তারা বলছে যে ঢাকায় প্রায় অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমরা এর আগে আমরা সবাই একটু হতাশাগ্রস্ত ছিলাম যে বাংলাদেশের তো বটেই, ঢাকারও সেভাবে কোনো রকম রিসার্চ পেপার আমরা পাচ্ছিলাম না যার উপর ভিত্তি করে বলা যায় যে আমাদের এখানে করোনার গতি প্রকৃতিটা কীরকম। এর জন্যেই আমরা আজ প্রথমেই সংযুক্ত হব আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীরের সঙ্গে। ডক্টর এএসএম আলমগীর, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। জি, প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই যে চমৎকার একটা গবেষণা পত্র আপনারা প্রকাশ করেছেন এর জন্য। কারণ আমরা যেটা বলছিলাম যে আমরা বিদেশে বিভিন্ন চিকিৎসক বা গবেষকদের সঙ্গে যখন কথা বলতাম তারা বলতো যে ঢাকার কোনো রকম আমরা কোনো গবেষণাপত্র পাচ্ছি না, কোনো স্ট্যাটিস্টিক্স নেই। অন্ততপক্ষে এটা দূর হলো যে না, আমরা একটা পেপার পেলাম এবং এর ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন বা কিছু উত্তর আমরা খুঁজতে পারবো। তবে আমরা আজকে যেটা বলছি যে আমরা সাংবাদিকরা তো শিরোনাম করেছি যে ঢাকায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধেক মানুষ। আপনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আপনার কাছে এই পুরো গবেষণার সবচাইতে মানে লিড কোনটা, সবচাইতে বড় খবর কোনটা? ধন্যবাদ। আসলে আমরা আজকে তিনটি প্রেজেন্টেশন দিয়েছি। তার মধ্যে একটি ছিল আমাদের করোনার যে ডায়নামিক্স, ট্রান্সমিশন ডায়নামিক্স, সেটার স্টাডির দুটো পার্ট, একটা পিসিআর রেজাল্ট ভিত্তিক পার্ট আর একটা অ্যান্টিবডি ভিত্তিক পার্ট, আর একটা জেনেটিক্স, যে জেনোমিক অফ জেনেটিক এপিডেমিওলজি, যেটা আপনি জানেন যে বাংলাদেশে প্রথম থেকেই অনেকে বলা হচ্ছিল সিকোয়েন্স করো, তারপরে বেশ কিছু সিকোয়েন্স হচ্ছিল। আইডিসিআর এবং আইসিডিডিআরবিও অনেকগুলো সিকোয়েন্স করেছে। আজকে আমরা সেই ডাটাটা প্রকাশ করেছি। এখানের মধ্যে দুটা জিনিস আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে আমরা যে গিভেন পয়েন্ট অফ টাইমে আমরা আসলে একটা জায়গায় গেছি, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে স্টাডিটা হয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকম স্যাম্পলিং এর মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লা থেকে এবং ঢাকা শহরের আর্থিক বস্তি থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছি। এবং সেখানে যেটা সারা পৃথিবীতেই রিসেন্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে গ্লোবালি 10% মানুষ হয়তো আক্রান্ত হয়েছে, আমরাও ঢাকায় সেটা পেয়েছি 9.8% পিসিআর পজিটিভ। এখানে বিস্তারিত বলি আমি, যেহেতু আমাকে দিয়েছেন, যে এখানে আসলে আমরা প্রথমে যে সিমটোমেটিক বাসাগুলাতে গিয়েছি সেখান থেকে এক ধরনের স্যাম্পলিং হয়েছে, আর যেখানে কখনোই কোনো সিমটোমেটিক অর্থাৎ লক্ষণ ছিল না এরকম মানুষ থাকে সেখানে এভরি 10,000 থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছি এবং করে আমরা দেখেছি মোটামুটি ভাবে সিমটোমেটিক এবং এসিমটোমেটিক এর মধ্যে বিশাল ডিফারেন্স। এবং গড়ে যদি আমরা করি সেটা 9.8%, কিন্তু এখানে 82% আসলে এসিমটোমেটিক পেশেন্টের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। সো এটা একটি আমাদের জন্য ভয়ের খবর একদিকে, আরেকদিকে যে হ্যাঁ মারাত্মক আকারে রোগে ভুগছে না সেটাও একটা কারণ। আর আপনি যেটা প্রথম বলেছেন যে ঢাকা শহরের প্রায় 50% লোক আক্রান্ত হয়ে গেছে, এটা আসলে একটা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে ডাটা আমরা সংগ্রহ করেছি সেটার উপর অ্যান্টিবডি টেস্ট করে যে রেজাল্ট এসেছে সেটাতে আমরা দেখেছি যে 45% পজিটিভ, অ্যান্টিবডি পজিটিভ। এখন এখানে উল্লেখযোগ্য যে এই স্যাম্পল সাইজটা আরো বড় হলে আরো ভালো হতো। আমরা কিন্তু এটা সারা দেশব্যাপী করছি, এটা আমরা ঢাকার ডেটা রিলিজ করেছি, আগামী 3 থেকে 5 সপ্তাহের ভিতর হয়তো আমরা সারা দেশের ডেটা একসাথে রিলিজ করব। এখানে স্যাম্পল সাইজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের তুলনামূলকভাবে আসলে ছোট স্যাম্পল এটা, এবং সেটা ঢাকার বস্তিতেও আমরা দেখেছি যে
74% পজিটিভ এসছে অ্যান্টিবডি। আমরা বস্তি নিয়ে আমাদের একটা ধারণা হচ্ছে, আমরা যখন গত মাসে একটা ডাটা রিলিজ করেছিলাম, বস্তিতে 6% মানুষ আক্রান্ত, অর্থাৎ সাধারণভাবে গড়ে যেখানে 9.8%, সেখানে বস্তিতে তুলনামূলকভাবে কম। কম। এবং এটা দিয়ে আমরা নানাবিধ থিওরি শুনছিলাম, কিন্তু সারা পৃথিবীতেই আমরা জানি যারা বস্তিবাসী তাদের ভিতরে অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে অনেক বেশি, লাইক বোম্বেতে প্রায় 57%-এর মতো। তখন আমাদের মাথায় স্ট্রাইক করলো, তাইলে আমাদের হচ্ছেটা কি? আমরা তখন যেটা করেছি সেটা জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা শহরের 8টা বস্তি থেকে যে স্যাম্পল কালেকশন করেছি, এবং এটা র্যান্ডম স্যাম্পলিং করেই করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি 74%। কিন্তু সেখানেও স্যাম্পল সাইজ অত্যন্ত ছোট। এখনই ক্যালকুলেশন করে বা একদম ঢাকা শহরের অর্ধেক এইরকম এক্সট্রাপোলেট করার মতো আসলে স্যাম্পল সাইজ না। তবে একটা কথা আমি মনে করিয়ে দিই, ঢাকা শহরের 45% বা 50% যদি আপনি অ্যান্টিবডি পজিটিভও হয়, সেখানে কিন্তু আসলে খুব যে আশ্বস্ত হওয়ার কিছু আছে সেটা না। কিন্তু আপনি দেখেন গ্লোবালি প্রটেক্টিভ অ্যান্টিবডি যেটা, সেটা বলা হচ্ছে যে আপনি যদি মারাত্মকভাবে সংক্রমিত হন তাহলে আপনার অ্যান্টিবডি ডেভেলপ করে বেশি, আপনি যদি অ্যাসিম্পটোমেটিক থাকেন তাহলে আপনার অ্যান্টিবডি ডেভেলপ করে কম। এটা অ্যাসিম্পটোমেটিক এবং সিম্পটোমেটিকের এই অ্যান্টিবডি তুলনামূলক কিন্তু আইডিসিআর গবেষণা নাম করা যে জার্নাল আছে, জার্নাল অফ ইনফেকশনাস ডিজিজ, সেটা 5 তারিখে প্রকাশিত হয়েছে। সো এবং আমরা এখন যেটা মনে করতে হবে আমাদেরকে, যে আপনি যদি এই যে 50%-এর কথাও হয়, তাহলে আবার 3 মাস পরে দেখা যাবে অর্ধেকের ভিতর নাই অ্যান্টিবডি, কারণ 3 মাসের বেশি সাধারণত 3 মাস থেকে কমতে শুরু করে, 6 মাস পর্যন্ত তো থাকে। তো এই জন্য আশ্বস্ত হওয়ার চেয়ে আমরা যেই কথাগুলো বারবার বলি, আজকেও আপনারা দেখেছেন আমাদের অতিরিক্ত মহাপরিচালক ম্যাডাম বা আমাদের পুরো বক্তব্যের মধ্যেই ছিল যে আমাদের যে স্বাস্থ্য বিধিগুলোর কথা আমরা বলি, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আসে এবং ভ্যাকসিন আসলেও আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাটা হলো অত্যন্ত জরুরি। সেটাতে যদি আপনি করোনায় অলরেডি সাফার করে আপনার অ্যান্টিবডি তৈরি হয়, তাও করতে হবে, কারণ পৃথিবীতে অন্তত পক্ষে 27টা কেস আছে যেখানে পূর্ণ সংক্রমণ হচ্ছে, অর্থাৎ আবারও আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেহেতু অ্যান্টিবডি আস্তে আস্তে শরীর থেকে কমে যায়, তাহলে আপনাকে আবার আরেক ভাইরাস আক্রান্ত করতেই পারে। এই জন্য এই ডেটাগুলো আমাদের দরকার। এটা আমাদের একটা বেজ লাইন হলো, আমরা এখন বড় আকারে স্টাডি করবো সেটা বস্তিতে এবং সাধারণ মানুষের, এবং সেটা দেশব্যাপীও আমরা আসলে স্টাডি করছি। সো আস্তে আস্তে আপনারা ডেটাগুলো, এগুলি আসলে আমরা আইসিডিআরবি বা আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করি, এই ডেটাগুলোর অ্যানালাইসিস প্রক্রিয়া তো জটিল, এবং সবকিছু মিলিয়ে একটু সময় লেগেই যায়। এবং আর যেটা জেনেটিক্স জেনোমিক স্টাডি আমরা যেটা করেছি, সেটা তো ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে যে সারা পৃথিবীতে যখন করোনা সংক্রমিত হয়েছে যেভাবে পরিবর্তন হয়েছে, বাংলাদেশও একরকম পরিবর্তন হচ্ছে। এবং আমরা অবাক হয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা যেমন ভাবে দেখছি যে করোনা ভাইরাসের আসলে মিউটেশন রেট এত কম, সেটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড ভাইরাস গুলো যেগুলি আছে তার সেগুলি থেকে স্লো। সাধারণত কমন কোল্ড ভাইরাস কিংবা রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস গুলা কিংবা সিজনাল ইনফ্লুয়েঞ্জার মিউটেশনই সবচেয়ে স্লোয়েস্ট মিউটেশন বলা হয়, সেখান থেকেও কম। এটাতে দুটো জিনিস ভালো, একটা হলো যে স্পাইক প্রোটিনে যে পরিবর্তনটা আছে সারা পৃথিবীতে একই পরিবর্তন, এবং এই পরিবর্তনের ফলেও আমরা যে ভ্যাকসিন যে ইনিশিয়েটিভ গুলো সারা পৃথিবীতে চলে, সবগুলো ভ্যাকসিন এখনো কাজ করবে। এটা হলো একটা ভালো দিক, যেটা স্লো মিউটেশনের। যদি এর চেয়ে বেশি মিউটেশন বা এই স্পাইক প্রোটিন এলাকায় এমন কোন রিজনে মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু ভ্যাকসিনে আমরা থ্রেটে পড়ে যাব। কিন্তু লাকিলি আমাদের এখন পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। অনেকেই বলছেন অনেক মিউটেশন হচ্ছে, সেগুলো হয়তো সাইন্টিফিক্যালি আসলে ঠিক না, এবং বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ বা জেনেটিক্স অ্যানালাইসিস গুলো একটু কঠিন। অনেকে নতুন নতুন সিকোয়েন্স করছেন। আমরা যেহেতু দীর্ঘদিন ধরে সিকোয়েন্সিং করি এবং এই অ্যানালাইসিস গুলোর সাথে সম্পৃক্ত, সেই হিসাবে আমি আরো 2-3টা কথা আপনাদেরকে আজকে ক্লিয়ার করতে চাই। একটা হলো যে সিকোয়েন্স করার অন্যতম কারণ হলো ভাইরাসের ফিলোজেনি, অর্থাৎ ভাইরাসের উৎপত্তি কোথায় সেটা দেখার জন্য। সিকোয়েন্স করলে যেটা হয়, যদি আপনি এই ডাটাটা পান, তাহলে আপনি ডিএনএ ডাটা ব্যাংকে যখন সাবমিট করেন, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ আপনার সিকোয়েন্সটা দেখতে পারে, এবং আপনার জন্য সারা পৃথিবীর সকল সিকোয়েন্স ওপেন হয়ে যায়। তো আপনি সারা পৃথিবীর সাথে সিকোয়েন্সটা কোথায় মিল আছে কোথায় অমিল আছে সেটা দেখতে পারেন। এবং এটাতে যেটা হয়, গ্লোবালি আমরা যখন যে মিউটেশন গুলো দেখি, বাংলাদেশের সেই মিউটেশন গুলো আছে কিনা সেগুলি একদম মোটামুটি আইডেন্টিক্যাল সবগুলা মিউটেশন।
এটাতে একটা জিনিস হয়েছে, গ্লোবালি সবাই বলছে, সেটা আমরাও দেখছি এখানে, যে ভাইরাসের স্প্রেডিং ক্যাপাসিটি, উহানে যে ভাইরাসটা দিয়ে শুরু হয়েছিল, ইতালিতে গিয়ে প্রথম মিউটেশনটা হয়, যেটা 462 নিয়ে আমরা অনেক কথা বলি, এবং সেই মিউটেশনটা ইউরোপে হয়, এবং ইউরোপ থেকে কিন্তু ইতালি থেকে বাংলাদেশে এন্ট্রি করে। এখন আজকে কথা বলা হয়েছে, হয়তো বাংলাদেশে আমরা যদি এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পেলোজেনেটিক অ্যানালাইসিস, জেনেটিক অ্যানালাইসিস সবগুলো করে, সারা পৃথিবীর বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হয়েছে, সেগুলি করে আপনাকে একটা প্রেডিকশন দেয়, এবং সেটা প্রেডিকশন হয়তো মিড ফেব্রুয়ারিতে গিয়ে বাংলাদেশে ভাইরাসটি এন্ট্রি হয়েছে। আপনাকে একটা কথা বলি, যে আমাদের বাংলাদেশে ভাইরাসের কখন আমরা যে সার্ভেলেন্স করি, বা আমরা যখন এই যে পোর্ট এন্ট্রি বা সবকিছু রেস্ট্রিকশন করলাম, সবাইকে চেক করে বাংলাদেশে ঢুকাচ্ছি, কোন সার্ভেলেন্সেই তো শতভাগ ধরা পড়ে না। হয়তো দুই একটা কেস মিড ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢুকে গেছে, যেগুলো আমাদের নজর এড়িয়ে গেছে। এবং সেটাই আমরা বলছি যে আমাদের স্পেকুলেশন হলো ফ্রম সকল ডাটা অ্যানালাইসিস করে সম্ভবত মিড ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভাইরাসটি ঢুকেছে, যেটা আমাদের সার্ভিলেন্স সিস্টেমে আমাদের সাথে ধরা পড়ে, কিংবা সে হয়তো অ্যাসিম্পটোমেটিক ছিল, কিংবা হয়তো সে অ্যাসিম্পটোমেটিক ছিল, যেটা ধরা পড়া অত্যন্ত কঠিন। ডক্টর এস এফ আলমগীর, আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, ডক্টর ফেরদৌসী কাদরি উনি এক জায়গায় বলছেন যে ইটস এনকারেজিং রেটস অফ সেরো পজিটিভিটি অ্যামং দ্য স্টাডি পপুলেশন অফ ঢাকা সিটি ইন্ডিকেটস দ্যাট উই হ্যাভ স্টার্টেড ডেভেলপিং হার্ড ইমিউনিটি এগেনস্ট SARS-CoV-2। তার মানে আমরা কি হার্ড ইমিউনিটি দিকে যাচ্ছি, এরকম কি আমরা বলতে পারি এই গবেষণার ভিত্তিতে? একটা সম্ভবত আমাদের জানেন যে সদ্য কাদেরি আপা আমাদের একদম ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, ভ্যাকসিন সায়েন্টিস্ট, আপার কথাটা মিসকোট করা হয়েছে এখানে। আপা বলেছে যে এইরকম পার্সেন্টেজে যদি অ্যান্টিবডি থাকে, সেটার সাথে যদি আমরা ভ্যাকসিন সবাইকে দিতে পারি, তাহলে হার্ড ইমিউনিটির সম্ভাবনা থাকে। আপনাকে মনে রাখতে হবে যে এরকম ইমিউনিটি, অর্থাৎ 75-74% যেটা আমরা বস্তিতে পেয়েছি, সেই অ্যান্টিবডি কিন্তু 3 মাস পরে থাকবে না। আচ্ছা, কারণ কমতে শুরু করবে। সো অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ নো ভ্যাকসিন, তাহলে এইরকম শুধু অ্যান্টিবডি দিয়ে কোন রকমের হার্ড ইমিউনিটি তৈরি হবে না। এবং এই অ্যান্টিবডি দিয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি হয়তো আপনি কিছু প্রোডাকশন পাচ্ছেন, অথবা আপনি যদি আবার আক্রান্ত হন, তাহলে আপনার সিভিয়ারিটি অনেক কম হবে, কিন্তু অ্যান্টিবডি তো চিরস্থায়ী না, কতদিন থাকবে সেটা আমরা এখনো কেউ জানি না। আর শুধু অ্যান্টিবডি, প্রোটেক্টিভ অ্যান্টিবডি কিন্তু প্রোটেকশন দেয় না, এখানে টি সেল রেসপন্স সহ বডির অন্য মেকানিজম কাজ করে, এবং সেগুলিতে স্টিমুলেট করার জন্যই আপনাকে ভ্যাকসিনটার প্রয়োজন। এই জন্য অ্যাজ লং ইউ হ্যাভ অ্যান্টিবডি, ইউ হ্যাভ ভ্যাকসিন, দেন আমরা হার্ড ইমিউনিটির কথা চিন্তা করতে পারি, তার আগে আসলে হার্ড ইমিউনিটির কথা চিন্তা করা ঠিক না। আরেকটা জিনিস, মানে আমরা বিশ্ব করোনা পরিস্থিতি যেটা দেখেছি, যে পুরুষরা বেশি আক্রান্ত হয়, তাদের ফ্যাটালিটি রেটও বেশি, কিন্তু আপনাদের এই গবেষণায় বলছে যে বাংলাদেশে এই সংখ্যাটা মোটামুটি সমান সমান, খুব বেশি পুরুষ বেশি আক্রান্ত বা মহিলা বেশি কম আক্রান্ত এরকম না, এই রেশিওটা মোটামুটি সমান। এই ক্ষেত্রে একটু কিছু বলবেন? এটার আসলে বিভিন্ন ধরনের আমরাও ব্যাখ্যা খুঁজছি দীর্ঘদিন থেকে। গ্লোবালিও আপনি দেখেন যে পুরুষের সংখ্যা বেশি আক্রান্ত এবং মহিলাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। সেটা যদি আমাদের 3,70,000 উপর রোগী আছে, সেখানেও দেখবেন যে 65% উপর পজিটিভ পেশেন্ট হলো পুরুষ। কিন্তু আমরা যখন বাড়িতে গিয়ে স্যাম্পল আনা শুরু করলাম, অর্থাৎ অ্যাক্সেসটা হলো আসলে এখানে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি বাড়িতে গেছেন, আমরা সকল সদস্যের কাছে আমরা আমাদের অ্যাক্সেস, আমরা যার সাইন সিমটমস আছে তার স্যাম্পল কালেকশন করছি, যার নাই তারও করছি। সেখানে পুরুষ, মহিলা, বাচ্চা সবাই ইরেসপেক্টিভ অফ অল এজ গ্রুপের আছে এবং অল সেক্সেস আছে। কিন্তু যখনই বাড়ির ধরেন যদি একজন পুরুষ সদস্য আক্রান্ত হয়, যত দ্রুত টেস্ট করানোর জন্য ছুটাছুটি করা হয়, মহিলাদের সেই অ্যাক্সেসটা কম। এটা হলো আমাদের সামাজিক ব্যবস্থায়, সারা পৃথিবীতেই এরকম একটা অবস্থা তৈরি হয়ে আছে। সো এটা যে আসলে যে খুব অবাক করা ব্যাপার তা না, এটা নিয়ে আমরাও দীর্ঘদিন কাজ করছিলাম যে 65%-এর বেশি ডাটাবেজে পুরুষ, মহিলারা কেন কম। কিন্তু আমরা একটা সময় দেখলাম আসলে মহিলারা ওই টেস্ট করানোর অ্যাক্সেসটাই মহিলাদের কম, অর্থাৎ যাচ্ছেন না। এটা হয় যে আপনি দেখবেন এই দেশের সমাজ ব্যবস্থা যেটা হয়, একটা যদি ছেলে বাচ্চা যদি অসুস্থ হয়, তাহলে যত দ্রুত আমরা ডাক্তারের কাছে যাই, একটা মেয়ে বাচ্চা হলে তত দ্রুত ডাক্তারের কাছে যাই না, এটাই বাস্তবতা। এবং ওই টেস্টিং ফ্যাসিলিটিজও যে বাড়ির হয়তো
বা ভদ্র মহিলা আক্রান্ত হয়েছেন, দেখো 2 দিন, দেখো 3 দিন, 4 দিনের দিন আমি একটু ভালো হয়ে গেলাম, আমি আর টেস্ট করাতে গেলাম না। সো টেস্ট করতে আসছেন মহিলাদের সংখ্যা কম, এবং সেজন্যই আসলে এরকম। কিন্তু আমরা যদি সবার বাড়িতে গিয়ে এরকম স্যাম্পল আনতে পারি, আপনি দেখবেন পুরুষ মহিলা আসলে তেমন কোনো তফাৎ হওয়ার কথাও না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ASM আলমগীর, আবারও অভিনন্দন জানাচ্ছি চমৎকার এরকম একটা রিসার্চ পেপার উপস্থাপন করার জন্য। এটি নিউজের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব ASM আলমগীর, উনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR এর, এবং তার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে আমাদের নিউজ গ্যালারিতে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। দর্শক, নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর সাহেবের সঙ্গে, এবং আজ IEDCR যে গবেষণাপত্রটি প্রকাশ করেছে সেটার ভিত্তিতে কথা বলছিলাম যে ঢাকায় মোটামুটি প্রায় অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তাদের গবেষণায় এরকমটি বেরিয়ে এসেছে। আমরা এখন নজর দেব ঢাকার বাইরে। আমরা কথা বলবো রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেপাটোলজি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেনের সঙ্গে। ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা করে নিই, যে ঢাকার অবস্থা তো আমরা দেখলাম যে আজকে যে গবেষণাপত্রটি বেরিয়েছে সেটাতে বলছে যে ঢাকার প্রায় 45% লোক করোনা আক্রান্ত হয়েছে বা তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আপনাদের রংপুরের কি অবস্থা সেটা আগে একটু শুনে নিই। রংপুরে কি পরিমাণ আক্রান্ত হয়েছে এ পর্যন্ত, এবং ফ্যাটালিটি রেটটা কীরকম? আমাদের, হ্যাঁ, আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমি একদম বাংলাদেশের একদম নর্থ এরিয়া বলতে যেটা বোঝায় রংপুর, আমি রংপুরে আছি। আমাদের রংপুরের অবস্থা প্রথম দিকে আমরা প্রতিদিন আমাদের হলো 188 করে আমাদের টেস্ট হতো আর কি, PCR টেস্ট হতো। তো ওখানে আমরা তখন প্রথম দিকে দেখতাম, এটা হলো আপনার এপ্রিল মে জুন এরকম দিকে আমরা দেখতাম যে আমাদের এখানে পজিটিভ ছিল ইভেন 70%, 50, 60, 70, 75 পর্যন্ত এসছে। কিন্তু এখন সেই রেটটা এখন কমে এসছে। এখন সেই রোগটা বেশ কিছুদিন আমাদের 25-30% ছিল, এখন কমে 8 থেকে 12% চলে আসছে। এটা হলো আমাদের আপনি যদি ইনসিডেন্স বলেন আর কি। আর আমাদের এখানে একটা কোভিড হসপিটাল আছে। কোভিড হসপিটালে ওখানে গতকাল পর্যন্ত আমাদের রোগী ভর্তি ছিল 792 জন। তার ভিতরে এখানে কিউ রেট হলো 92%, খুব ভালো রেট ছিল। আর হলো যে মর্টালিটি রেট ছিল আপনার 7-8% মতো আর কি ছিল। তো আমাদের হলো এই মোটামুটি রংপুরের অবস্থা আগের থেকে ভালো। আচ্ছা আচ্ছা। আপনার এখন যে বিষয়ে বিশেষায়িত, মানে হেপাটোলজি বা লিভারের সমস্যা, সেই ব্যাপারটাই বলি যে করোনা আক্রান্ত হলে কি লিভারের দীর্ঘস্থায়ী কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি, আশঙ্কা আছে কিনা, সেটা অনেকেই জানতে চান। এই ব্যাপারটা আপনার মত কি? আপনি খুবই ভালো একটা কোশ্চেন করছেন, একেবারে সময় উপযোগী। আমাদের দেশে অনেক পেশেন্টই, আমি যে এলাকায় থাকি এলাকায়ও অনেক পেশেন্ট হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসে ভুগে। তারা আগে থেকে একটা ভাইরাস নিয়ে ঘোরাঘুরি করছে, এর মাঝে আবার চলে আসছে করোনা ভাইরাস। এবং এটা বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতেই আপনি জানেন যেটা একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো কাজে জেনারেল পিপলও আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেশেন্ট আছে আগে থেকে বি পজিটিভ সি পজিটিভ, এরাও খুব উদ্গ্রীব হয়ে যায় যে আমাদের কি বড় সমস্যা হবে কিনা। তো এটা আসলে একটু সময় লাগবে বলতে গেলে। এ পর্যন্ত গবেষণা যেটা হয়েছে তাতে দেখা গেছে যে করোনা ভাইরাস আপনার লিভারকে আক্রমণ করে, লিভারের ভেতরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। লিভারের যে সেল আমরা হেপাটোসাইট বলি এর ভেতরেও আছে, আবার ওর ভিতরে যে পিত্তনালী বিলিয়ারি ক্যানালিকুলাই বলে তার ভেতরেও আছে। তো এখানে এর উপস্থিতি আছে। তো এই উপস্থিতি থেকে রুগীরা কিছু আক্রান্ত হলে তাদের লিভার রিলেটেড কিছু সমস্যা হচ্ছে ভিতরে ভেতরে, যেমন আমাদের জন্ডিস হচ্ছে, অল্প মাত্রায় হলে হচ্ছে। আমাদের যে সমস্ত লিভার ড্যামেজ হলে যে সমস্ত প্যারামিটার গুলা ALT, AST, অ্যালকালাইন ফসফেটেজ এগুলা বৃদ্ধি পায়, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার।
কিন্তু এগুলা দীর্ঘমেয়াদী থাকবে কি থাকবে না ঠিক এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আপনি জানেন এটা মার্চ থেকেই ধরেন শুরু হয়েছে, 5-6 মাস গেল। আপনার ক্রনিক লিভার ডিজিজ আমরা বলতে গেলে অ্যাটলিস্ট 6 মান্থস আমাদের টাইম দিতে হয়। তো এই টাইমটা পার হয়ে গেলে আরো একটু গবেষণার ব্যাপার আসবে যে ওয়েদার ইট ইজ ইনজুরিং লিভার অর নট। এটা আমার মনে হয় এখনো বলার সময় আসেনি, আমাদের কিছু ধৈর্য ধরতে হবে আর কি, তবে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। এটা তো বললেন যে করোনা হলে লিভারের ক্ষতি হতে পারে, কিন্তু যারা আগে থেকেই জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন তাদের যদি করোনা হয় তাদের ক্ষেত্রে কি রিস্কটা একটু বেশি? এটাও খুব ভালো কোশ্চেন করেছেন, একদম সময় উপযোগী, এবং এটা সবাইকে জানা উচিত। এটা দেখা গেছে যে যাদের আগে থেকে লিভার ডিজিজ আছে, আগে থেকে অনেক লিভার ডিজিজই থাকতে পারে, তার ভেতরে মোটামুটি আমরা 4টা ধরি। একটা হলো হেপাটাইটিস বি ভাইরাস, একটা হলো হেপাটাইটিস সি ভাইরাস, একটা হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে ন্যাশ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর একটা হচ্ছে আপনার অ্যালকোহলিক লিভার ডিজিজ। এই 4টাকেই আমরা ধরি, এই 4টাকেই ধরি। পেশেন্ট যদি আক্রান্ত হয়, স্টাডি করা হয়েছে, এই স্টাডিটা আপনার ইটালিতে হয়েছে, ইউরোপে, এটা আমেরিকাতে হয়েছে, চায়নাতে হয়েছে, এবং অন্যান্য দেশে সিঙ্গাপুর অ্যান্ড আদার্স কান্ট্রি, এরা সমস্ত পেপার জমা দিয়েছে। হ্যাঁ, তো দেখা গেছে যে যাদের লিভার ডিজিজ আগে থেকে থাকে এবং এদের যদি পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তাদের ফ্যাটালিটি মানে মারাত্মকতা অথবা এটা মৃত্যুহার বলতে পারেন, এটা বেশি। যদি আমরা তার আগে একটু বলে দেই, একটু সহজভাবে, আসলে একটা জটিল ব্যাপার, আপনি খুব সহজভাবে বলার চেষ্টা করি। লিভার ডিজিজকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ক্রনিক লিভার ডিজিজ, এইটা যদি বেশি দিন পার হয়ে যায়, খারাপ হয়ে যায়, লিভার সিরোসিস বলে। তো ক্রনিক লিভার ডিজিজে এখানে ফাইব্রোসিস থাকে, লিভারটা একটু ভালো থাকে, কার্যক্রম থাকে ভালো, কিন্তু সিরোসিস হয়ে গেলে কার্যক্রম কম হয়ে যায়। যদি সিরোসিসের উপরে করোনা ভাইরাস অ্যাটাক করে, অন অ্যান এভারেজ 35% মানুষ মারা যায়, অন অ্যান এভারেজ। স্টাডিগুলো চলছে, আরো কোথায় 35, কোথায় 40%, আমি এটা 35 to 40% বলতে পারি। আর যদি শুধু ক্রনিক লিভার ডিজিজ থাকে, সে অনেকদিন ধরে তার হেপাটাইটিস বি ভাইরাস আছে বা ফ্যাটি লিভার আছে, এদের ফ্যাটালিটিটা কম, 8%। তবে নর্মালের থেকে 2টাই বেশি। সেই জন্য আমরা বলবো যে আপনার যদি আগে থেকে কারো লিভার ডিজিজ থাকে, তাহলে তাকে একটু সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। কি রকম সতর্কতা তারা নিতে পারে? সতর্কতার তো অনেক সতর্কতা, তো এটা তো আসলে সমস্ত জনতার জন্য, একটা জেনারেল পিপুলদের জন্য এই অনুষ্ঠান। আমি এটা বলবো যে আমাদের যে স্বাস্থ্য সচেতনতা বিধি, যেটা টেলিভিশনে, পেপারে, সব জায়গায় বলা উচিত, এটা খুবই উপযোগী। প্রথম কথা হলো আপনি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন, 3 থেকে 6 ফুট আপনি দূরে থাকেন, নাম্বার 1। নাম্বার 2, মাস্ক, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আবার বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট। পৃথিবীর অনেক দেশ তো ফাইন শুরু করে দিছে যে মাস্ক না পড়লে ফাইন। বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু খুব কাজ করেনি, করা উচিত খুব। আর সেকেন্ড হলো পার্সোনাল হাইজিন, স্পেশালি হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া সাবান পানি অথবা স্যানিটাইজার বিভিন্ন ধরনের পাওয়া যায়, এটা দিয়ে আপনি হাত ধুন, মোটামুটি খুব ভালো একটা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন। আপনি আমাদের জানালেন যে এই লিভারের সমস্যা নিয়ে যদি করোনা আক্রমণ করে তাহলে তার পরিস্থিতি খারাপ হতে পারে, এবং এর জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা অনেক জরুরি, মেনে চলা উচিত। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন আপনাকে। এ পর্যায়ে আমরা একটু দৃষ্টি দেব দেশের বাইরে, সুইডেনে। সেখানে আছেন ডক্টর ফরহাদ আলী খান, উনি মহামারী বিশেষজ্ঞ এবং ডিরেক্টর এপিডিমিওলজি অ্যাস্ট্রাজেনেকা সুইডেন। তার সঙ্গে কথা বলবো। ডক্টর ফরহাদ আলী খান, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আমরা প্রথমেই যেটা বলছিলাম, আজ আইইডিসিআর এবং আইসিডিডিআরবি যে যৌথ গবেষণা পত্রটি প্রকাশ করেছে, যাতে বলা হচ্ছে যে ঢাকার 45% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অথবা তাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেটা বলছে। এবং এটা আমরা এই জন্যই বলছি যে এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ এ পর্যন্ত আমরা সেরকম কোনো বাংলাদেশে কোনো স্টাডি ছিল না, এখন একটা স্টাডি পাওয়া গেল। এবং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যেটাকে বলে সেকেন্ড ওয়েভ, সেটা শুরু হয়েছে। যাই হোক, আমরা ডক্টর ফরহাদ আলী খান, তার সঙ্গে সংযোগ পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলছি। ডক্টর ফরহাদ আলী খান, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইউরোপে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। ইউরোপে বিভিন্ন দেশে
ইংল্যান্ড, স্পেন, ইটালি আবারও বাড়ছে, এবং এটাই কি সেকেন্ড ওয়েভ? আপনারা কি মনে করছেন? ধন্যবাদ। ইউরোপের বেশ কয়েকটি দেশে, বিশেষ করে জার্মানি সহ বেলজিয়াম, নেদারল্যান্ড সহ কয়েকটি দেশে সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে গেছে, এবং আসলে যে এপিডেমিক কার্ভের কথা যদি বলা হয় যে ডাউনওয়ার্ডস এবং আবার আপওয়ার্ডস হচ্ছিল বারবার, এগুলো অনেকগুলো কারণ রয়েছে। তবে ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে কিনা অনেক দেশ এটাও কিন্তু ডিফাইন করতে পারেনি যে পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে কিনা। এখনো একদম জিরো কেস তো হয়নি, কাজেই সংক্রমণের হার আবার বাড়ার মূল কারণ হচ্ছে বেশ কয়েকটি দেশে আবার লকডাউনটা শিথিল করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন ভাবে যেহেতু ওয়েদারও দিন দিন আপনার উইন্টারের দিকে যাচ্ছে, মানুষ আরো বেশি কনফাইন থাকছে, এবং নানাবিধ কারণে এটার বাড়ার মূল কারণ। তবে বিশেষ করে বেলজিয়াম এবং নেদারল্যান্ডের গত কয়েকদিনের পরিস্থিতি অবশ্যই অ্যালার্মিং বলা চলে। আচ্ছা, প্রথম ওয়েভ থেকে এই সেকেন্ড ওয়েভ বা এই সংক্রমণের কোনো পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন? কারণ অনেকে বলছে যে এবার আক্রান্ত হলেও হসপিটালাইজেশনটা একটু কম। আপনারা কিভাবে এটা দেখছেন? জি, সম্প্রতি আপনারা জানেন যে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেমন আমেরিকায় যেমন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল রয়েছে সিডিসি, বাংলাদেশের আইসিডিসিআর মতো এক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়নের, তারা একটি মূল্যায়ন করেছে যে কেন এখন বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এখানে দেখা গিয়েছে যে প্রায় সব দেশে এই সংক্রমণের হার বা টোটাল নাম্বার অফ ডিটেক্টেড কেসের সংখ্যা বেড়েছে, কিন্তু মৃত্যুর হার কমেছে এবং সিরিয়াস কেসের হার কমেছে। পাশাপাশি আইসিইউ বেডে ভর্তির সংখ্যা কমেছে। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে যে এখন টেস্ট বেশি হচ্ছে, পাশাপাশি মানুষের যে ট্রিটমেন্টের ব্যাপারগুলো রয়েছে, টেস্ট বেশি হওয়ার কারণে সাধারণত মাইল্ড কেসগুলো ধরা পড়ছে। পাশাপাশি ইয়াং জেনারেশন যারা নিউ কেস, যারা দেখা যাচ্ছে আগে যে একটা এজ গ্যাপ ছিল যে 65+দের বা বিশেষ করে মিডল এজ থেকে শুরু করে তাদের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বেশি ছিল, এখন দেখা যাচ্ছে যে 20+দেরও হচ্ছে। কাজেই এগুলো অনেকগুলো কারণে নিহিত রয়েছে, সে কারণে সংক্রমণের সংখ্যা বাড়ছে। কিন্তু মৃত্যুর হার কমার আরেকটা কারণ হচ্ছে যে এখন ধরেন যে কোভিড-19 ম্যানেজমেন্টের অনেক ভালো গাইডলাইন তৈরি হচ্ছে দিন দিন। মানুষ, ডাক্তাররাও চিকিৎসা ব্যবস্থার নানাবিধ নতুন নতুন পন্থা যারা অ্যাডাপ্ট করছে, পাশাপাশি রাইট সময় রাইট চিকিৎসা দেওয়া হচ্ছে, আবার ডিটেকশনটাও আর্লি হচ্ছে, ইয়াংরা ডিটেক্টেড হচ্ছে, সে কারণে তাদের ফ্যাটালিটি রেট কম। অনেকগুলো কারণ রয়েছে। কাজে এটা অ্যাকসেন্সে যদিও আক্রান্ত সংখ্যা বাড়ছে, কিন্তু মৃত্যুর সংখ্যা, যেমন সুইডেনে এখন মৃত্যুর সংখ্যা পার ডে দেখা যায় যে সিঙ্গেল ডিজিট, 1-2 জন অথবা ম্যাক্সিমাম 7-8 জন হয়, হয়তো এর আগে ছিল অনেক বেশি ছিল। এটা একটা পজিটিভ দিক। আরেকটা যেটা সবাই আশঙ্কা করছে যে শীতে, বিশেষ করে ইউরোপে শীতটা তো আরো বেশি পড়বে এবং তাতে এই সংক্রমণ আরো বাড়বে, এই আশঙ্কাটা কি কোনো ভিত্তি আছে? জি, সুইডেনের সহ সব দেশেই মনে করেন যে এখন থেকে আগামী 2-1 সপ্তাহের মধ্যে শুরু হবে ফ্লু সিজন। যখন ফ্লু সিজন শুরু হয়, এটা একটা কারণে মানুষ ভয় পায় যে একসঙ্গে ফ্লু সিজন পাশাপাশি যদি কোভিড-19 এর সংক্রমণের রিস্ক থাকে। আরেকটি ভাবে হচ্ছে যখন ইউরোপে উইন্টার হয় তখন টেম্পারেচার ফল করে। এখন টেম্পারেচার একটা ফ্যাক্টর বা সূর্যের আলো একটা ফ্যাক্টর, যদি এটা কনক্লুসিভভাবে প্রমাণিত না যে কোভিড-19 ভাইরাসের যে আয়ুষ্কাল বা তার ইনফেক্টিভিটি। এছাড়াও দেখা যায় যে এইসব দেশে উইন্টারে মানুষ খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, কারণ মানুষ ঘরবদ্ধ থাকে, মানুষ বাইরে যেতে পারে না, এবং সে কারণে সংক্রমণের রিস্কটা বেশি থাকে। সেজন্য দেখা যায় যে অধিকাংশ ডিজিজই হচ্ছে যে এই সময়টা বাড়ার সুযোগ থাকে। বিশেষ করে নভেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ইনফ্লুয়েঞ্জা সিজন বলি আমরা এখানে, বিশেষ সুইডেনে। ওই সময় আপনার ফ্লু সিজনটা হওয়ার কারণে অধিকাংশ লোক আক্রান্ত হয়। কাজেই দুইটি ভাইরাসের একসঙ্গে মোকাবেলা করতে হয়। এখন যেটা কোভিড-19 কারণে এই জিনিসটা আরো বেশি রিস্ক, ডাবল রিস্ক হয়ে গেছে, রিস্কটা বেড়ে যাবে। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানে আছেন অ্যাস্ট্রাজেনেকা, আমরা জানি যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা, এবং সেটা এখন 3rd ট্রায়ালে আছে। সেটার কি অবস্থা? আমরা কবে নাগাদ একটা সুসংবাদ পেতে পারি? আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ আমাদের কোম্পানির গাইডলাইন রয়েছে। তবে ইন জেনারেল যে কথাটাই বলতে চাই যে আপনারা জানেন যে সারা বিশ্বে প্রায় 10টি মতো ভ্যাকসিন
ফেজ 3 তে রয়েছে, সেখানে AstraZeneca ভ্যাকসিন রয়েছে এবং আপনারা জানেন যে এই ভ্যাকসিনের যে ফেজ 3 ট্রায়ালের যে একটা স্যাম্পল সাইজ ছিল যে 10,300 পেশেন্টকে দেওয়া হবে এই ভ্যাকসিন এবং এটা মূল্যায়ন করা হবে এবং এটার এফিকেসি এবং সেফটি দেখা হবে। সেক্ষেত্রে ইউএস বাদে ছিল সেটা, ইউকে এবং সাউথ আফ্রিকা এবং ব্রাজিল সেই ট্রায়ালটি চলছে। এবং শুধু AstraZeneca না, সবগুলা কোম্পানি যারা ট্রায়ালে ফেজ 3 রয়েছে তাদের অনেকেরই রেজাল্ট মোটামুটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে, বিশেষ করে ইন্টারিম রেজাল্ট। আরেকটা জিনিস খুশি হবেন যে সবগুলো সংস্থা, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইএমএ রয়েছে এবং আমেরিকা এফডিএ, সবাই কিন্তু এরা যারা বড় বড় অথরিটি তারা কিন্তু যে রোলিং রিভিউ করছে, কারণ তারা অলরেডি ফেজ 1 ফেজ 2 ট্রায়ালের রেজাল্ট গুলো তারা অলরেডি রিভিউ করা শুরু করে দিয়েছে এবং তারা কোম্পানিগুলোর সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে এই ট্রায়াল গুলো সম্পন্ন হওয়ার পর হয়তো ইমার্জেন্সি ইউজার অ্যাক্সেস অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অথবা কন্ডিশনাল অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তারা তাদের সঙ্গে এক ধরনের যৌথভাবে কোলাবোরেটিভ একটা আলোচনার মধ্যে রয়েছে, যাতে ডাটা সাবমিট করার সঙ্গে সঙ্গে যেন এগুলোর একটা কুইক রিভিউ হয় এবং রিভিউ হওয়ার পর যাতে দ্রুতভাবে এগুলোকে একটা রেজাল্ট দেওয়া যায় অ্যাপ্রুভ অথবা নন অ্যাপ্রুভের। কাজেই সেক্ষেত্রে শুধু আমাদের প্রতিষ্ঠানই নয়, সবগুলো প্রতিষ্ঠানের একই অবস্থা। এবং আপনারা জানেন যে ইএমএ বেশ কয়েকটা প্রতিষ্ঠানের ড্রাগকে ভ্যাকসিনকে অলরেডি রোলিং রিভিউর ব্যাপারে তারা আলোচনা করেছে। ডক্টর ফরহাদ আলী খান, আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ প্রসঙ্গে আসি। আপনি হয়তো জানেন যে আজ আইইডিসিআর এবং আইসিডিডিআরবি একটা যৌথ গবেষণাপত্র প্রকাশ করেছে এবং তাতে বলেছে যে ঢাকার তাদের হিসেবে প্রায় 45% মানুষ করোনা আক্রান্ত হয়েছে অথবা তাদের অ্যান্টিবডি গ্রো করেছে। এটা আপনি কিভাবে দেখছেন? এটা কি আমাদের জন্য ভালো খবর না কি একটু আশঙ্কার খবর? এটা পজিটিভ দিক এবং নেগেটিভ দুটোই। পজিটিভ হচ্ছে যে আমি যে জিনিসটা সবসময় বলে আসছিলাম যে আমাদের যে কোনো ডিজিজ প্রিভ্যালেন্স সার্ভেলেন্স বলেন অথবা প্রিভেনশন বলেন, আমরা যদি না জানি কতজন লোক আক্রান্ত বা এটার ম্যাগনিটিউড কত, এর বার্ডেন, ডিজিজ বার্ডেনটা কতখানি, সেটা না জানলে আমাদের কোনো প্ল্যানিং করা যাবে না। সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে রেজাল্টই হোক, যদিও রেজাল্ট নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যেটা কনক্লুসিভ না, কারণ এখানে 45% বলা হয়েছে যে তারা অ্যান্টিবডি ডেভেলপ করেছে, দ্যাট মিনস তারা আক্রান্ত হয়েছিল। এবং এই সংখ্যাটা কি পুরো ঢাকার জন্য প্রযোজ্য? আমরা যে কোনো সার্ভেকে যখন আমরা করি, আমরা চিন্তা করি এই সার্ভে রেজাল্টটা কি রিপ্রেজেন্টেটিভ নাকি, এটা কি অন্য পুরো পপুলেশনের উপর এটা প্রয়োগ করা যায় কিনা রেজাল্টটা। এখন আমি দেখেছি যে প্রায় ওনারা 129টা ওয়ার্ডের মধ্যে প্রায় 25টি ওয়ার্ড ওনারা এই সার্ভে করেছেন এবং স্যাম্পল কিভাবে করেছেন আমি আশা করি যেটা র্যান্ডমাইজ স্যাম্পল হয়েছিল এবং বিভিন্ন ভাবে মাল্টিস্টেজ স্যাম্পলিং করে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ওনারা নিয়েছিলেন। আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না, তবে যে রেজাল্টটি দিয়েছেন ওনারা দেখেছি আমি আজকে যে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সেখানে বিশেষ করে বস্তির ব্যাপারে বলা হয়েছে 75% বোধ হয় 74% তাদের 74%-এর অ্যান্টিবডি ডেভেলপ করেছে। আমি মনে করি এখানে কিছুটা রিস্ক রয়েছে যে এই রেজাল্টগুলো সম্পর্কিত যে এটা কি হয়তো কোনো বায়াসড রেজাল্ট কিনা, পুরোপুরি সম্পূর্ণ জনসংখ্যার প্রতি প্রযোজ্য কিনা। যাই হোক, যদিও এর মধ্যে কিছু বায়াস থাকার রিস্ক থাকে, তারপর আমি মনে করি যে এই রেজাল্টটা প্রয়োগ করে সমগ্র ঢাকা শহরের কত পার্সেন্ট জনসংখ্যা অ্যাটলিস্ট ধারণা করা যাচ্ছে। আর একটা পজিটিভ দিক হচ্ছে যে এক্ষেত্রে আগামী যখন ভ্যাকসিন আসবে, সেখানে ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে কত পার্সেন্ট লোকের লাগতে পারে। আপনারা জানেন যে সবাই যেটা টার্গেট করছে যে করোনা নিয়ন্ত্রণের যে মূল যেটা চাবি হবে যে ভ্যাকসিন প্লাস হার্ড ইমিউনিটি, যেটা মিলে একটা ভ্যাকসিন প্লাস ইমিউনিটি, পপুলেশন ইমিউনিটির মধ্যে দুটো কম্বিনেশনে হার্ড ইমিউনিটি হবে, সেক্ষেত্রে করোনার বিস্তার রোধ হবে। আমরা আশা করছি যদি একটা জনসংখ্যার একটা বিরাট সংখ্যা অ্যাটলিস্ট 20% to 30% অ্যান্টিবডি ডেভেলপ করে বাই ইনফেকশন অ্যান্ড রেস্ট যদি আপনার ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে হয়তো হয়তো আমাদের যে এই যে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড বলা হয় যে যেখানে একটা পার্সেন্ট অফ পিপল যদি কোনোভাবে ইমিউন হয়ে যায়, তখন আর এই ভাইরাসটা সংক্রমিত হবে না, আরো বেশি করে এটার সংক্রমিত নিয়ন্ত্রণ হবে। সেক্ষেত্রে এটা আসার কথা। তবে এটাও একটা ব্যাপার হচ্ছে যে বোঝা যাচ্ছে যে কোভিড-19 মহামারীটা সমাজের প্রতি স্তরে ছড়িয়ে গিয়েছে এবং এখন ভ্যাকসিনের জন্য শুধু আশা না করে আমাদের যে সেই মূল কথাগুলো বারবার বলা হচ্ছে যে হ্যান্ড হাইজিন মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ফোকাস প্রোটেকশন রাখা, নিজেকে প্রোটেকশন করা, সুরক্ষা করা, স্বাস্থ্য মেনে চলে, এগুলো অবশ্যই পালন করতে হবে। এখন এই যে 45% বা আপনার 74% লোকের
অ্যান্টিবডি ডেভেলপ করেছে, সেক্ষেত্রে হয়তো এটা সমগ্র জনসংখ্যার প্রযোজ্য হবে না। এখানে হয়তো যারা যেমন আমি দেখেছি একটু আগে ইন্টারভিউ নিয়েছেন আপনারা ডক্টর আলমগীর সাহেবের, এবং তিনিও বলেছেন যে স্যাম্পল সাইজ ওয়াজ নট বিগ, এবং এটা একটা এই স্টাডির একটা উইকনেস। তবে আমি আশা করব যে একটি বড় স্যাম্পল নিয়ে এটা বাংলাদেশের ঢাকা শহরের এবং পাশাপাশি বাংলাদেশের প্রতিটা এলাকা নিয়ে একটা জিওগ্রাফিক্যাল স্যাম্পলিং করে এটার একটা ফার্দার স্টাডি করা হবে, যেটা সবার জন্য প্রযোজ্য হবে। ডক্টর আলমগীর বলেছেন যে এটা হচ্ছে 8 সপ্তাহের মধ্যে হয়তো পুরো বাংলাদেশের চিত্রটাও মোটামুটি তারা প্রকাশ করবেন। এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে বাংলাদেশে আসলে এখন করোনা কোন পর্যায়ে আছে? আমরা কি ফার্স্ট ওয়েভ শেষ করেছি নাকি না সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে? আমি আসলে যে ডাটাগুলো দেখি এখান থেকে বা বিভিন্ন পত্রপত্রিকা বা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যেগুলো আমরা দেখি, তখন তো মনে হয় না যে এখনো ফার্স্ট ওয়েভই শেষ হয়েছে। যদিও মাঝে মাঝে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড ট্রেন্ড থাকে, দু একদিন কেস এদিক সেদিক ওঠানামা করে। এবং বাংলাদেশের যে করোনার যে ডাটা, আমি কখনো এটাকে বলি না যে টোটাল নাম্বার অফ কেস, এটাকে আমি সবসময় বলি যে টোটাল ডিটেক্টেড কেস, শনাক্তকারী সংখ্যা, টোটাল রোগীর সংখ্যা। কাজে আমরা জানি যে করোনা রোগীদের 85% সিম্পটম ফ্রি বা মাইল্ড সিম্পটম থাকে, তাদের কোনো টেস্ট করা, অনেকে টেস্ট করছেন না। কাজেই টোটাল যে সংখ্যা, কারা আক্রান্ত হয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, এইটা দিয়ে শুধু একটা পার্ট বোঝা যাচ্ছে, কতখানি জনসংখ্যার একটা প্রপোর্শনের বোঝা যাচ্ছে যে তারা আক্রান্ত হয়েছে। কাজে আমি মনে করি না যে এখনো মানে কেউ কনক্লুসিভলি বলতে পারবে যে ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গিয়েছে এবং আমার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। সেকেন্ড ওয়েভ অবশ্যই আসবে, এবং সেকেন্ড ওয়েভ আসবে ফার্স্ট ওয়েভ যদি আমরা মনে করি যে এখন আপনার এপিডেমিক কার্ভ যেটা বলি আমরা এইসব ডিজিজ ইয়েতে সার্ভেইলেন্সে, আমরা পিক বলি অথবা ভেল অথবা ডাউনওয়ার্ড ফ্ল্যাট থাকে। এখানে আমাদের কার্ভটা কিন্তু এখন টোটাল ফ্ল্যাট যে কতখানি হয়েছে আমি মনে করি সবসময় একই রকম রয়েছে, মোটামুটি খুব একটা উপরে নাই, দেরিও নাই, নিচের দিকেও নাই। কাজে এখনো সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না যে আমাদের দেশের যে কোভিড-19 পরিস্থিতি, যদিও এখন আসার কথা যে আমার মৃত্যুর সংখ্যা অবশ্যই অন্যান্য দেশের তুলনায় কম, আক্রান্তের সংখ্যা যদিও অনেক বেশি, কিন্তু আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ চিকিৎসকবৃন্দ এবং হেলথ ওয়ার্কাররা, তারা কিন্তু করোনার একটা এই নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা পালন করে একটা পর্যায়ে নিয়ে এখন অন্তত পক্ষে আগের সেই প্রথম দিকের যে আশঙ্কা এবং আতঙ্কটা নেই। যদিও আমরা খবর পাই যে অনেকেই চিকিৎসা বঞ্চিত হচ্ছে বা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, পাশাপাশি নন কোভিড প্যাশেন্টদের প্রবলেম হচ্ছে, কারণ তাদেরও চিকিৎসা বঞ্চিত হচ্ছে বিভিন্ন কারণে। কাজে এখন সময় হচ্ছে যে সবকিছুকে ঢালাভাবে সেজে প্ল্যান করা, যে আমরা লং টার্ম আমরা কি করবো, শর্ট টার্ম আমরা কি করবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফরহাদ আলী খান, আপনি শুধু সুইডেন থেকে আমাদের সঙ্গে এই মধ্যরাতে যোগ দিয়েছেন, এই বিষয়ের জন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিশিষ্ট মহামারী বিশেষজ্ঞ ডক্টর ফরহাদ আলী খানের সঙ্গে, উনি ডিরেক্টর অ্যাস্ট্রাজেনেকা এপিডেমিওলজি, এবং তার সঙ্গে কথা বলার পরপরই আমাদের শেষ হয়ে যাচ্ছে আজকের নিউজ গ্যালারির সময়।